হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল তার আজকে পরবর্তী ক্লাস, যেখানে আমরা 11ই ডিসেম্বর 2018 ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও তোমরা অনেকগুলি ক্লাস পেয়েছো, যেগুলি যারা এখনো দেখোনি সেই পিছনের ভিডিওগুলি, তাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিছনের ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি, ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা যথাসময়ে পিডিএফ পেয়ে যাবে। তো আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। 11ই ডিসেম্বর 2018 ফার্স্ট শিফটে যে 40 জন লোক 24 দিনের মধ্যে কাজ করতে পারে, কিন্তু তারা 4 দিনের জন্য একসাথে কাজ করার পর তাদের নিয়োগকর্তা মোট 12 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে চান। ওই সময়সীমার মধ্যে কাজটি পূরণ করার জন্য কতজন শ্রমিক নিয়োগের প্রয়োজন হবে? তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে 40 জন লোক সেই কাজটিকে 24 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে, কিন্তু তারা 4 দিন তারা কাজ করেই ফেলেছে, মানে আর বাকি আছে কতদিন? 20 দিনের কাজ। তাহলে 40 জন লোকের 20 দিনের বাকি আছে। এবার কি বলছে, তাদের নিয়োগকর্তা মোট 12 দিনের মধ্যে কাজটিকে শেষ করতে চান বা সম্পন্ন করতে চান। তাহলে মোট কথাটা রয়েছে, এইটা আমরা ভুল করব, যেটা সেটা হচ্ছে মোটটা আমরা এখানে দেখি না। মোট 12 দিন বলতে দেখো এখানে 4 দিন কাজ করে নিয়েছে, তাহলে আর হাতে থাকছে কত? 8 দিন। তাহলে আমি আর বাকি কাজটা আমাকে 8 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে যেটা 40 জনের 20 দিনের কাজ বাকি আছে সেটাকে আমাকে 8 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে আমার কতজন লোক লাগবে সেটা আমাকে বার করে নিতে হবে। তাহলে অবভিয়াসলি অনেক বেশি লোক লাগবে, সেজন্য হবে 20/8 গণিত 40, মানে এখানে 5 দিয়ে কেটে যাবে, 5×20 100 জন লোকের প্রয়োজন। তাহলে আমাকে উত্তর কি চেয়েছিল? আর কতজন শ্রমিক নিয়োগের প্রয়োজন আছে, আর ছিল কতজন শ্রমিক? 40 জন শ্রমিক, আর আমাকে লাগবে 100 জন। তাহলে নিয়োগ করতে হবে 100 - 40 সমান 60 জন শ্রমিক। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে 3.5 বছরের জন্য বার্ষিক 16% হারে সরল সুদের উপর বিনিয়োগ করা অর্থের সুদ এবং 5 বছরের জন্য বার্ষিক 12.6% হারে সরল সুদের বিনিয়োগ করা আর একটি অর্থরাশি একই সুদ প্রদান করে। বিনিয়োগ করা দুটি অর্থরাশির অনুপাত কত? বিনিয়োগ করা দুটি অর্থরাশি এক্স আর ওয়াই, তাহলে x:y আমাকে বার করতে হবে, যে দুটো আমি জানি না। এবার কি বলছে, প্রথমে এক্স রাশিটি ধরো 3.5 বছরের জন্য 16% বার্ষিক সুদে দেওয়া হচ্ছে। তাহলে সেখানে সে সুদ কত পাবে? এক্স ইন্টু 16%, মানে হচ্ছে 3, আদতে এটাকে গুণ করে দাও, তুমি সেটাকে গুণ করে দিলেও পেয়ে যাবে, ইন্টু 16 ইন্টু 3.5 বা বাই 100 করতে পারো এখানে। ওকে, নাও করতে পারো, কারণ এইদিকেও থাকবে। এটার সাথে ওয়াই এর যেটা কি করছে, ওয়াই পাচ্ছে 5 বছরের জন্য ইন্টু 5, 12.6% হারে 12.6/100, উভয় দিকে 100 কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা 16কে 3.5 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 3 16 48 আর 8 56, তাহলে 56x ইকুয়াল টু, এখানে 5 12 60 আর 3 63, ওয়াই 63। তাহলে এখানে x:y বা x/y যদি আমি বার করতে হয়, তাহলে পাচ্ছি 63/56, বা 7 দিয়ে কাটে 7 9 63, 7 8 56, বা x:y ইকুয়াল টু 9:8। তাহলে আমাদের সে রাশি বা বিনিয়োগকারী যে অর্থরাশি ছিল তাদের অনুপাত হচ্ছে 9:8, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে আয়তক্ষেত্রের দুটি প্রান্ত যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, প্রান্তগুলি 15% এবং 20% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রের শতাংশ বৃদ্ধি নির্ণয় করো। তাহলে প্রথমে ছিল কত? 10 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। এখানে শতাংশ বৃদ্ধি বলতে তার এরিয়ার কত শতাংশ বৃদ্ধি হচ্ছে সেটাই বার করতে হবে। তখন তার এরিয়া কত ছিল? 10 × 8 মানে হচ্ছে 80 সেমি স্কোয়ার, তাই তো? তারপর কি হচ্ছে, প্রান্তগুলি প্রথমটা 15%, পরেরটা 20% বেড়ে গেল। 10টা যদি 15% বেড়ে যায় তাহলে হয়ে যাবে 11.5, আর 80টা যদি 20% বেড়ে যায় তাহলে হয়ে যাবে 8 10 2 16, মানে 1.6 বাড়বে, মানে হয়ে যাবে 9.6। তাহলে 9.6কে 11.5 দিয়ে গুণ করবে, গুণ করলে আমরা যেটা পাবো সেটাকে তুমি এখানে চাইলে গুণ করে নিতে পারো। 115কে 96 দিয়ে 0 3 9 6 5 4 13 3 1 0।
তাহলে 110.4 এটা তুমি পাচ্ছ। তাহলে এখান থেকে পাচ্ছ 110.4 স্কোয়ার সেমি। তাহলে আগে ছিল 80, এখন হচ্ছে 110.4, মানে বাড়লো কত দেখো 30.4 বিয়োগ করলে সিম্পল, এটা তো মুখে মুখে বিয়োগ করতে পারবে। কতর মধ্যে বাড়লো? 80-র মধ্যে। তাহলে 100-তে কত বাড়লো? এটা 20 দিয়ে এটা 5, এটা 4, ঠিক আছে। আর এবার 4 দিয়ে এটা নিশ্চয়ই ভাঙবে। 4 সাথে 28, 2, 4, 4, 7.6, ঠিক আছে। 7.6, তাহলে 7.6 কে এবার 5 দিয়ে গুণ করে দাও। 5 সাথে 5 6 30 শূন্য, হাতে থাকছে 3, 5 সাথে 35 আর 3 38 মানে হচ্ছে 38% বৃদ্ধি পাচ্ছে। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি দ্রবণে 50 গ্রাম সাধারণ লবণ এবং 950 গ্রাম জল রয়েছে। দ্রবণটির মধ্যে থাকা উপাদানগুলির ঘনীভবনে ভরের শতকরা হার নির্ণয় করো। উপাদান আছে কত? এখানে দেখো 950 গ্রাম জল আছে আর 50 গ্রাম লবণ আছে, তো উপাদান তো লবণটাই, তাই না? আর মোট পরিমাণ কত? 950 আর 50-এর মধ্যে 1000 গ্রাম, তাহলে মোট 1000 গ্রামের মধ্যে লবণ আছে বা উপাদান আছে 50 গ্রাম, তাহলে তার পার্সেন্টেজ কত? 100, দুটো শূন্য কেটে দাও, উপরে একটা শূন্য, মানে হচ্ছে 5%। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি ট্রেন 36 সেকেন্ডে 520 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। যদি ট্রেনটি 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? ওকে, তাহলে কি বলেছে এখানে? ট্রেনটির গতিবেগ প্রথমে দিয়ে দিয়েছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, তো সেটাকে আমাকে ফার্স্টে মিটার প্রতি সেকেন্ডে বার করে নিতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে? 70-কে 5/18 দিয়ে গুণ করতে হবে। যদি গুণ করতে হয়, দেখো নিচেটা 18 আছে আর আমার এখানে বলেছে 36 সেকেন্ডে, তাহলে এটা মাল্টিপল হচ্ছে না, কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাই রেখে দেবো এবং উপরে করে দেবো 350/18, যেখানে উপরেরটা হচ্ছে মিটার আর নিচেরটা হচ্ছে সেকেন্ড। কোনো কাটাকাটি আমি করবো না। তাহলে ট্রেনটি 350 মিটার যাচ্ছে 18 সেকেন্ডে, তাহলে আমার এখানে বলেছে 36 সেকেন্ডের কথা, তাহলে 36 সেকেন্ডে কত যাচ্ছে? তাহলে 36 সেকেন্ডে অবভিয়াসলি তার ডবল যাবে, মানে হচ্ছে 350-কে 2 দিয়ে গুণ, মানে হচ্ছে 700 মিটার। তা এদিকে বলছে ট্রেনটা যাচ্ছে 700 মিটার 36 সেকেন্ডে তার গতিবেগ অনুযায়ী, কিন্তু বলছে 520 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম সে অতিক্রম করছে। মানে কি, আমরা জানি যে প্ল্যাটফর্ম অতিক্রমের সময় ট্রেন তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও নিজের দৈর্ঘ্য একসাথে অতিক্রম করে। তাহলে এখান থেকে যদি আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা তার নিজের দৈর্ঘ্য পেয়ে যাবো, যেটা হচ্ছে 180 মিটার। অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে? 81টি ফলাফলের গড় 54 যদি প্রথম 59টি ফলাফলের গড় 52 হয় এবং শেষ 21টি ফলাফলের গড় 60 হয়, তাহলে 60তম ফলটি নির্ণয় করুন। দেখো এই অঙ্কটা শুধু গুণ, তুমি যত তাড়াতাড়ি গুণ করতে পারবে অঙ্কটা তত তাড়াতাড়ি শেষ করতে পারবে, আর কিছু না। প্রথমে 81টি ফলাফলের গড় দেওয়া আছে 54, মানে টোটাল আছে 81 × 54। এই যে গুণগুলো, এই গুণগুলো দেখো তুমি যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তুমি শেষ করতে পারবে অঙ্কটা। এটা গুণ করলে আমরা পাচ্ছি 4374। এগুলো আমার তো ধরো করেই রেখেছি আমি, সেই জন্য মুখস্থ আছে, তোমাদেরকে কিন্তু এগুলো করতে হবে। তাহলে 81 × 54-কে প্রথমে আমি টোটাল পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে সবার। এবার বলছে প্রথম 59টি ফলাফলের গড় হচ্ছে 52, তাহলে প্রথম 59টি ফলাফলের টোটাল কত? প্রথম 59টি মোট বা টোটাল কত হচ্ছে? 59 × 52। এটাকে যদি আমরা গুণ করি, এখান থেকে আমরা পাচ্ছি 3800। আর বলছে শেষ 21টির গড় হচ্ছে 60, তাহলে শেষ 21টির মোট হচ্ছে কত? 21 × 60, 6 21 126, মানে 1260। তাহলে এখানে কি পাচ্ছি? এটা হচ্ছে টোটাল 81টার, এটা হচ্ছে প্রথম 59টার, এটা হচ্ছে শেষ 21টার। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলেই দেখো 60তমটা বাদ থাকছে শুধু, তাহলে এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে কত পাচ্ছ? 8, 6 আর 6 12, 2, হাতে থাকছে 1 3, আর এখানে থাকছে 4, 4328, আর এখানে রয়েছে 4374। তাহলে 4374 থেকে 4328 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি শেষেরটা পেয়ে যাবো, যেটা কত? 8 আর 6 14, হাতে থাকছে 1 46। তাহলে 60তম মানটা হচ্ছে 46। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি 28 ভুজের কর্ণের সংখ্যা হবে কত? তোমরা বহুভুজ তো করেছিলে, বহুভুজের অনেক সময় অন্তঃকোণের সমষ্টি বার করতে বলে, বহিঃকোণের সমষ্টি বার করতে বলে, বাহু সংখ্যা বার করতে বলে। এখানে দিয়ে দিয়েছে বাহু সংখ্যা, যে একটা 28 ভুজ অর্থাৎ একটা বহুভুজ যার বাহু সংখ্যা হচ্ছে 28টি, তার কর্ণ কতগুলি হবে। ঠিক আছে,
তো তার একটা ফর্মুলা আছে, তো বহুভুজের কর্ণের ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু মাইনাস n। ঠিক আছে, এইটা হচ্ছে এর ফর্মুলা। তাহলে এখানে কি রয়েছে, n ফর 28, মানে n হচ্ছে বাহু সংখ্যা, তাহলে হচ্ছে এখান থেকে পাচ্ছি 28 গণিত 28 মাইনাস 1 বাই 2 মাইনাস 28, এইটা। তাহলে এখানে 28 গণিত 27 বাই 2 মাইনাস 28, এখান থেকে গুণ করে পাচ্ছি আমি 28 সাথে 756 বাই 2 মাইনাস 28। 756কে 2 দিয়ে ভাগ করলে 350, আর এখানে থাকছে আমার 28, মানে হচ্ছে 378 মাইনাস 28 মানে হচ্ছে 350। তাহলে হচ্ছে কি হচ্ছে আমাদের 350টি হচ্ছে তার কর্ণ সংখ্যা পাবো আমরা। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, সুরজের কাছে 8:5:9 অনুপাতে 50 পয়সার মুদ্রা, 1 টাকার মুদ্রা এবং 5 টাকার মুদ্রা ছিল। সুরজের কাছে মোট অর্থ 648 টাকা থাকলে তার সাথে 50 পয়সার কয়টি মুদ্রা ছিল? ওকে, এখানে কি আছে, সংখ্যাটা রেশিও দিয়ে দিয়েছে 50 পয়সা, আমি এখানে লিখে দিই 50 পয়সা ইস্টু 1 টাকা ইস্টু 5 টাকা, এটা রেশিও দিয়েছে সংখ্যার 8:5:9। এবার এখানে সংখ্যার রেশিও দিয়েছে, কিন্তু আমাকে মূল্যের রেশিও বার করতে হয়। তাহলে 8টি 50 পয়সা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করে আমি টাকা পেয়ে যাব। এখানে এটাকে 1 দিয়ে ভাগ করতে হবে, আর এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে মূল্য পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি 45, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 4, সরি। তাহলে 4:5:45 হচ্ছে তাদের মূল্যের রেশিও। টোটাল মূল্য কত আছে, 648 টাকা। এখানে যোগ করো, 4 আর 5 9, 9 আর 45 হচ্ছে 54। তাহলে এখানে মোট হচ্ছে 54, যেটা রিপ্রেজেন্ট করছে 648কে। তাহলে 1 রিপ্রেজেন্ট করছে কতকে, 648 বাই 54। এটাকে যদি আমি ভাগ করি, ভাগ করলে আমি কত পাচ্ছি, 54 1 54, 54 2 108, 12। তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 12কে। এখানে 50 পয়সার জন্য মূল্য বরাদ্দ কত আছে, 4, তাহলে 4 12 48 টাকা। তাহলে 50 পয়সার মূল্যতে টাকা আছে 48 টাকা, তাহলে তার সংখ্যা কত হবে, আমরা জানি 1 টাকায় 2টি করে থাকে, কারণ এখানে দেখো 8কে 2 দিয়ে ভাগ করে 4 পেয়েছিলাম, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 48 2 হচ্ছে 96টি। তাহলে আমার 50 পয়সার সংখ্যা ছিল 96টি। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, 21,150 টাকায় একটি ল্যাপটপ বিক্রি করে মিরোয়েজ 17.5% লাভ করে। 22.5% লাভ করার জন্য বিক্রয় মূল্য হওয়া উচিত কত? অপশন দিয়ে দিয়েছে 22,150, 21,950, 22,050 আর 22,350। তাহলে কি বলেছে, 21,150 টাকায় সে বিক্রি করে তার 17.5% লাভ হয়েছে, মানে 100 টাকার জিনিসটা সে আলটিমেটলি 117.5-এ বিক্রি করেছে, তাই তো? তাহলে সেই এই 117.5% ভ্যালুটাই হচ্ছে তার 21,150। কিন্তু আমাকে 22 টাকা 50 পয়সা লাভ করতে হবে, মানে আমাকে লাভ করতে হবে 122.5%তে বিক্রি করতে হবে। তাহলে সেটা কত হবে? অবভিয়াসলি বেশি হবে। তাহলে হবে কি ফর্মুলাটা, 21,150 বাই 117.5 ইন্টু 122.5। উভয়ের উপর নিচের দশমিক তুলে দিতে পারো। দেখো সবার শেষে 25, 75, 50 রয়েছে, মানে 25 দিয়ে তুমি কাটতে পারবে। এটা 25 দিয়ে কাটলে 25 4-এ 100, 25 7-এ 175, 47 দিয়ে কেটে যাবে। এটা 25 দিয়ে কাটবে, 25 4-এ 100, এখানে থাকছে 225, 8 আর এখানে 9, তাহলে 49 দিয়ে কেটে যাবে। এবার 47 দিয়ে দেখো নিশ্চয়ই 21,150কে কাটা উচিত, 47 দিয়ে নিশ্চয়ই কাটবে। শূন্যটাকে লাস্টে রাখো, বাদ দাও, এমনি দেখো কাটছে কিনা। তাহলে 47কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 7 28, 188 হচ্ছে। 188 হলে 12 আর 11 23 থাকছে 235। তাহলে 5 দিয়ে গেলে কত হচ্ছে, 5 7 35, ওকে হ্যাঁ 5 দিয়ে, তাহলে 45 দিয়ে যাচ্ছে 2115, আর শূন্য আছে শেষে, তাহলে 450 দিয়ে কেটে যাচ্ছে। এবার 450কে 49 দিয়ে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা তুমি সকেটে 49কে 45 দিয়ে গুণ করতে পারো, 49কে 45 দিয়ে গুণ, যেটা রয়েছে 5 9 45-এ 5, 4 5 6 20 আর 4 24, 4 9 36-এ 6, 3 4 4 16 আর 3 19, মানে হচ্ছে 5 4 6 10 শূন্য, হাতে থাকছে 1 12 2 হাতে 2। তাহলে লাস্টে একটা শূন্য বসে যাবে, যেহেতু এখানে শূন্যটা নেই, নিমান হচ্ছে 22,050। তাহলে আমাদের বিক্রি করতে হতো কত, 22,050 টাকায়। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি ঘনকের একটি প্রান্তের দৈর্ঘ্য হলো 70 সেন্টিমিটার। ঘনকের প্রতিটি দেওয়ালে একটি সবুজ বৃত্ত অঙ্কিত আছে।
বৃত্তগুলি যদি সর্বাধিক সম্ভাব্য ক্ষেত্রফল যুক্ত হয় তাহলে সবুজ রংহীন অংশের মোট ক্ষেত্রফল কত? এই জিনিসটা যদি অঙ্কটা তুমি বুঝে গিয়ে থাকো তাহলে খুব সহজ অঙ্ক, আর না বুঝতে থাকলে ছবিটা লক্ষ্য করো। দেখো একটা ঘনক রয়েছে, ঘনকটা ছবিটা আমি ফার্স্টে আঁকি। যে ঘনকটার প্রান্ত হচ্ছে 70 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের কটা জানি একটা ঘনকের 6টি সাইড হয়, মানে সরি 6টি বলছি, মানে টোটাল তল থাকে 6টা তল, মানে এরকম দেখো এইদিকে একটা তল, মানে চারদিকে 4টে থাকে আর দু সাইডে দুটো, 6টা তল থাকে। তাহলে এর সাইড গুলো হচ্ছে 70 সেন্টিমিটার করে, প্রত্যেকটা ঘনকের সমানই হয়। এবার প্রতিটা তলে একটা করে সবুজ বৃত্ত অঙ্কিত আছে এবং তার ক্ষেত্রফল হচ্ছে, সম্ভাব্য ক্ষেত্রফল হচ্ছে সব থেকে সর্বাধিক। মানে সর্বাধিক হলে কত হতে পারে, একদম দেখো যদি স্পর্শক হিসাবে প্রান্তগুলোকে টাচ করে থাকে বৃত্তটি, এরকম হতে পারে, একদম সর্বাধিক যতটা হতে পারে, টাচ করলো না, ঠিক আছে, এরকম একদম সর্বাধিক হতে পারে। তাহলে এই যে বৃত্তটা পাচ্ছ এর ব্যাস কত আসছে দেখো, যা আমাদের প্রান্তটা 60 ঘনকের, তাই যেদিক থেকে টানো, কারণ টাচ করে থাকছে সর্বাধিক, তো ওটাই হতে পারে। ওকে, তো সেটাই এবার তুমি দেখো বুঝতে পারবে আশা করি। প্রথমে আমাকে ঘনকটার সর্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, সেখান থেকে আমাকে বৃত্তগুলির 6টা বৃত্ত থাকছে, 6টা বৃত্তের ক্ষেত্রফলের টোটাল বার করতে হবে, বিয়োগ করে দিলেই আমরা ছাড়া পেয়ে যাচ্ছি যে বৃত্ত সবুজ রংহীন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? প্রথমে ঘনকের ক্ষেত্রফল কত আসবে, ঘনকটির প্রত্যেকটা সাইডের ক্ষেত্রফল, যেটা ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, এক তলের ক্ষেত্রফল বাহু স্কোয়ার থাকে, তাহলে 6টা তল আছে মানে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে 70 স্কোয়ার, 70 স্কোয়ার মানে হচ্ছে 4900, মানে হচ্ছে 6 ইন্টু 4900, 6কে 50 দিয়ে গুণ করলে 300 হয়, 300 থেকে 6 বাদ মানে হচ্ছে 294, 294, তারপর দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে এইটা স্কোয়ার সেমি। এটা হচ্ছে আমাদের ঘনকের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এবার এখানে একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে 70 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ হচ্ছে 35 সেন্টিমিটার, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 22/7 ইন্টু 35 ইন্টু 35, একটা কেটে যাবে, 7 5 35, মানে হচ্ছে 35 5 কত, 5 3 175 ইন্টু 22, 22 ইন্টু 175, আর 6টা যেহেতু বলেছে তাহলে একে 6 দিয়ে গুণ করে দিতে হবে, আর টোটাল 6টা বৃত্ত আছে, তাহলে এটাকে গুণ করলে 22কে 6 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 132কে 175 দিয়ে গুণ করলে 5 2 10 0, 15 আর 1 16, 6 1 6, তাহলে এখানে পাচ্ছি আমরা 7 2 14, 4 3 7 21, 1 22 2, 7 1 7 2, 9, আর এখানে পাচ্ছি 132, নিয়ে আছে 0, 4 6 10 0, থাকছে 1, 5 আর 6 11, 1, 9 3 12, 1 13, 3 2, 23,100। তাহলে এখানে পাচ্ছি আমি 29,400 আর এখানে পাচ্ছি 23,100, তাহলে বাকিটাই হচ্ছে সবুজ রংহীন জায়গার ক্ষেত্রফল, তাহলে বিয়োগ করে দাও, 29,400 থেকে 23,100 বাদ দিলে আমি পাচ্ছি 3,300, 6,300 স্কোয়ার সেমি। অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে 3 প্লাস রুট 8 বাই 3 মাইনাস রুট 8 ইকুয়াল টু a প্লাস বি রুট 8 হয়, তাহলে এর ভ্যালু কত? এখানে অনেক সময় এর ভ্যালু চেয়েছে, এটা খুব সহজেই পেয়ে যাবো, অনেক সময় এখানে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি, এরকম বিভিন্ন মান দেয়, a প্লাস বি এই ধরনের। তো আমাকে কি করতে হবে, এই সাইডটাকে কর্ণে নিরসন করতে হবে, যেটা হচ্ছে 3 প্লাস রুট 8 বাই 3 মাইনাস রুট 8 ইকুয়াল টু a প্লাস বি রুট 8। ডান পক্ষটাকে ছেড়ে দাও, এখন বাম পক্ষটা নিয়ে দেখো। কর্ণ নির্ণয় করতে গেলে নিচে আছে 3 মাইনাস রুট 8, মানে আমাকে উভয় পক্ষকে 3 প্লাস রুট 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 প্লাস রুট 8 ইন্টু 3 প্লাস রুট 8, নিচেতে থাকছে 3 মাইনাস রুট 8 ইন্টু 3 মাইনাস রুট 8। ওকে, তার নিচে ওপরে আমি পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানে থাকছে 3 রুট 8 প্লাস 3 রুট 8 মানে হচ্ছে 6 রুট 8, আর এখানে প্লাস 8 বাই এখানে থাকছে 9 মাইনাস 8, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 9 আর 8 17 প্লাস 6 রুট 8 বাই 1 লেখার কোনো প্রয়োজন নেই, সমান এবার ডান পক্ষটা লেখো a প্লাস বি রুট 8, ঠিক আছে।
এবার দেখো এখানে আমরা যদি বি এ ফর 17 এর সাথে কম্পেয়ার করি আর বি কে 6 এর সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু 17, যদি বি চাইতো তাহলে বি ইকুয়াল টু 6, বা এ বি এ প্লাস বি এ স্কোয়ার বি স্কোয়ার যা খুশি মান চাইতো সেটা আমরা এ ফর 17 এন্ড বি ফর 6 বসিয়ে করতে পারতাম। নেক্সট অঙ্ক রয়েছে 26,896 এর বর্গমূল কত? কি কি দিয়েছে? 164, 162, 154, 158। লাস্টে কি আছে? 6। তাহলে 4 4 16 এটা হতে পারে, 2 2 4 এটা হতে পারে না, 8 8 64 এটা হতে পারে না, হয় 164 নয় 154 হবে। এবার দেখো তার আগে ঘরে চলে যাও, 16 আছে, 16 16 256, ঠিক আছে, 15 15 225, দেখো 225টা 268 অনেক পিছনে, মানে এটাও হতে পারে না, 164 হচ্ছে সঠিক উত্তর। না বুঝতে পারলে নর্মাল ওয়েতে যেমন ভাবে আমরা করে থাকি 26896 কে বর্গমূল করে দেবে, তাহলে হয়ে যাবে। ওকে, তো 164 হচ্ছে এটি সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের প্রথম 12টি অঙ্ক 11ই ডিসেম্বর 2018 ফার্স্ট শিফটের। আশা করছি ভালো লাগছে এবং বুঝতে পারছো, এবং বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, লাইভ চ্যাটে নয় কমেন্ট বক্সে করবে, কারণ লাইভ চ্যাটে দেখা হয়ে ওঠে না সবসময় সঙ্গে সাথে সাথে। আর যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিতে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।